নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্প বলি শোনাতে সব শ্রোতাদের স্বাগত জানাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। বিশ্ব সাহিত্যের সেরা গল্প ইংরেজিতে শোনার চ্যানেল রিডার্স রিট্রিট। যারা ইংরেজি গল্প শুনতে আগ্রহী তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে। আমি আজ পড়ে শোনাবো বনফুলের লেখা কয়েকটি ছোট গল্প। প্রথম গল্প, স্ত্রী চরিত্র। গভীর রাত্রি, মশারির মধ্যে শুইয়া শ্রীমতী সুনন্দা একটি মাসিক পত্রিকায় আত্মসমর্পণ করিয়াছে। পাশেই শ্রীযুক্ত তমালকান্তি পাশ বালিশ জড়াইয়া ধরিয়া নাক ডাকাইতেছে। বলা বাহুল্য হইলেও বলিব, উহারা স্বামী স্ত্রী। 1 বৎসর হইল বিবাহ হইয়াছে, সন্তানাদি এখনো কিছু হয় নাই। সুনন্দা রোজই এইরূপ করে, অর্থাৎ শুইবার সময় একখানা বাংলা বই লইয়া মাথার শিয়রে আলো জ্বালাইয়া বিনিদ্র নয়নে পড়িতে থাকে। তমালকান্তিও রোজ এইরূপ করে, অর্থাৎ নির্বিবাদে ঘুমায়। মাসিক পত্রিকার পাতা উল্টাইতে উল্টাইতে হঠাৎ সুনন্দার নজরে পড়িল একটি গল্পের নাম গল্প নহে। আশ্চর্য নাম তো, লেখকের নাম নাই। সুনন্দা পড়িতে শুরু করিল। পড়িতে পড়িতে ক্রমশ সুনন্দার মন নির্মলা নাম্নী মেয়েটির জন্য ব্যাকুল হইয়া উঠিল। বিশ্বনাথ ছোকরাটির উপর সুনন্দার প্রথম রাগ হইয়াছিল, কিন্তু সে রাগও বেশিক্ষণ টিকিল না। বিশ্বনাথ যখন বিদায়কালে নির্মলার 2টি হাত ধরিয়া হাউ হাউ করিয়া কাঁদিতে লাগিল, তখন সুনন্দার রাগও জল হইয়া গেল। বিশ্বনাথ নির্মলাকে পাইল না, পাইল কাদম্বিনীকে। গল্পটি সংক্ষেপে এইরূপ। বিশ্বনাথ নামক যুবকটি গ্রীষ্মের ছুটিতে মাতুলালয়ে বেড়াইতে গিয়াছিল। সেইখানে অন্য কোনো কাজ না থাকায় সে পুষ্করিণী তীরে গিয়া আড্ডা গাড়িল। উদ্দেশ্য মাছ ধরা। একদিন ফাতনার দিকে চাহিয়া চাহিয়া বেচারা প্রায় অন্ধ হইবার জোগাড় হইয়াছে, এমন সময় এক কাণ্ড ঘটিয়া গেল। ফাতনা ডুবিল এবং বিশ্বনাথ মরিয়া হইয়া প্রচণ্ড এক খ্যাচকা টান দিয়া বড়শি তুলিয়াই একেবারে অপ্রস্তুত হইয়া পড়িল। ওগো মাগো! সচকিত বিশ্বনাথ পিছনে ফিরিয়া দেখে বড়শি একটি কিশোরীর কাপড়ে গিয়া আটকাইয়াছে। বলা বাহুল্য, কিশোরী আর কেহই নহে, নির্মলা। এই শুরু। তাহার পর ভদ্রভাবে যত প্রকারে প্রেমালাপ করা সম্ভব তাহা তাহারা করিয়াছে। যদি না বিশ্বনাথের মাতুল রঙ্গমঞ্চে অবতীর্ণ হইতেন, তাহা করিয়াই যাইত। মাতুল মহাশয় তাহার সুপ্রচুর গুম্ফরাজির অন্তরালে ঈষৎহাস্য করিয়া ব্যাপারটাকে যৌবন সুলভ বাতুলতা বলিয়া উড়াইয়া দিলেন এবং প্রতিষেধক স্বরূপ কাদম্বিনী প্রয়োগ করিয়া বসিলেন। বিশ্বনাথ প্রথমটা রুখিয়া দাঁড়াইয়াছিল, কিন্তু বেচারা একা কি করিবে? সে বড়জোর মাতুলকে ঠেকাইয়া রাখিতে পারে, কিন্তু সমস্ত সমাজকে ঠেকানো তাহার সাধ্যাতীত। বিশ্বনাথ ব্রাহ্মণ এবং নির্মলা কায়স্থ, সুতরাং নির্মলার হাত ধরিয়া ক্রন্দন করা ব্যতীত আর কিছুই সে করিতে পারিল না। বেশ লিখিয়াছে গল্পটি। নির্মলার জন্য সুনন্দার ভারী কষ্ট হইতে লাগিল। আলো নিবাইয়া সুনন্দা যখন শয়ন করিল, তখন নির্মলার দুঃখে এক বিন্দু অশ্রু তাহার নয়নে টলমল করিতেছে। কি নিষ্ঠুর সমাজ! তাহার পরদিন সন্ধ্যাকালে তমালকান্তি আপিস হইতে ফিরিয়া আসিয়া দেখে তুমুল কাণ্ড। বেচারা ডেইলি প্যাসেঞ্জারে যাতায়াত করে, সকালে উঠিয়াই স্নানাহার করিয়া 8:57 লোকাল ট্রেনে আপিস চলিয়া যায় এবং 7:42 লোকাল যোগে আবার ফিরিয়া আসে। সুনন্দার এমন ভাবান্তর ইতিপূর্বে সে লক্ষ্য করে নাই। মুখখানি তোলো হাঁড়ির মতো করিয়া সুনন্দা বসিয়া আছে। তমাল আসিয়া ঢুকিতেই সে উঠিয়া দাঁড়াইল এবং বাং নিষ্পত্তি না করিয়া গাড়ু গামছা আগাইয়া দিয়া চায়ের ব্যবস্থা করিবার জন্য রান্নাঘর অভিমুখে চলিয়া গেল। মুখে একটিও কথা নাই। জামা জুতা ছাড়িতে ছাড়িতে তমাল ভাবিতে লাগিল, ব্যাপার কি? মিনিট 5 পরে এক পেয়ালা গরম চা হস্তে সুনন্দা প্রবেশ করিল। মুখ তখনও তোলো হাড়ি। তমাল চায়ের পেয়ালা একটু চুমুক দিয়া বলিল, দেখো, আজ গাড়িতে পুষ্প সুরভিসার বলে একটা মাথার তেল বিক্রি করছিল, রোজই করে। কাল মনে করেছি কিনে আনবো 1 শিশি।
গন্ধটাও ভালো। ওই আমাদের ওই মল্লিক মশাই বলছিলেন যে মাথাও নাকি এতে বেশ ঠান্ডা রাখে। সুনন্দা নীরবে বাহির হইয়া গেল। তমাল বুঝিল গতিক সুবিধার নহে। হঠাৎ হইল কি? চা নিঃশেষ করিয়া তমাল বাহিরে গিয়া দেখে সুনন্দা তাহার অর্ধসমাপ্ত উলের মাফলারটা লইয়া বুনিতে বসিয়া গিয়াছে। তমাল হাসিয়া বলিল, আজ এত গম্ভীর যে? সমস্ত মুখখানা যেমন থমথম করছে কেন? ব্যাপারখানা কি? সুনন্দা আর আত্মসংবরণ করিতে পারিল না, বোমার মতো ফাটিয়া পড়িল। আমার কাছে সোহাগ জানাবার দরকার কি? যাও না তোমার নির্মলার কাছে, যার হাত ধরে বিয়ের আগে কেঁদে বলেছিলে, আমার মন তোমায় দিয়ে গেলাম নির্মলা, বিয়ে করতে চলল এই দেহটা, সমাজের নিষ্ঠুর হাড়ি কাঠে বলি দিতে চললাম নিজেকে। বিস্মিত তমাল কহিল, নির্মলা? নির্মলাকে? পাগল হয়ে গেলে নাকি তুমি? সুনন্দা কিছু না বলিয়া গল্প প্রভাকর নামক মাসিক পত্রিকাটি এবং সম্পাদকের চিঠিখানি স্তম্ভিত তমালের হস্তে তুলিয়া দিল। সম্পাদক মহাশয় লিখিতেছেন, সবিনয় নিবেদন, আপনার গল্প নহে নামক গল্পটি এই মাসে প্রকাশিত হইল। এক সংখ্যা গল্প প্রভাকরও আপনার নামে অদ্য পাঠাইলাম। গল্পটি প্রকাশ করিতে নানা কারণে বিলম্ব হইল বলিয়া কিছু মনে করিবেন না। আরও একটি গল্প চাই। ইতি শ্রী নৃসিংহপ্রসাদ তালুকদার। বিদ্যুৎ ঝলকের মতো তমালের মনে পড়িয়া গেল যে প্রায় 2 বৎসর পূর্বে উক্ত গল্পটি সে গল্প প্রভাকরে পাঠাইয়াছিল বটে। তাহার পর তমালের বিবাহ হইয়াছে, চাকরিও হইয়াছে, সাহিত্য চর্চা সে বহুকাল ছাড়িয়া দিয়াছে। ওই গল্পটির কথা সে ভুলিয়াই গিয়াছিল। আজ হঠাৎ হি কি আকস্মিক বিপদ! আমতা আমতা করিয়া তমাল বলিল, ওটা একটা গল্প লিখেছিলাম বটে, ও অনেক দিন আগে। তাতে হয়েছে কি? গল্প? তুমি তো নিজেই লিখে দিয়েছ, গল্প নহে। তমাল একটু হাসিবার চেষ্টা করিয়া বলিল, ওটা একটা এই স্টাইল, বুঝলে কি না? সুনন্দা কিছুই বুঝিল না, বুঝিতে সে চায়ও না। নির্মলার ঠিকানাটা জানিতে পারিলে একবার গিয়া দেখিত মেয়েটি কেমন রূপসী, স্বামী যেরূপ লিখিয়াছেন ঠিক সেই রূপ কিনা। ঈর্ষায় তাহার সমস্ত অন্তর পুরিতে লাগিল। অথচ এই কয়েক ঘণ্টা পূর্বেও নির্মলার দুঃখে সুনন্দার চোখে জল আসিতেছিল। আমার পরবর্তী গল্প, বনফুলের গল্প পরিবর্তন। খেজুরে গুড়ের সন্দেশ খাইয়া সমস্ত মুখটা তিক্ত হইয়া গেল। অথচ সন্দেশগুলা ভালোই ছিল। গোড়া হইতে শুনুন তাহা হইলে। হরিমোহন বড়লোক ছিল, টাকার অভাব তাহার ছিল না, সুতরাং বেঘরে বিনা চিকিৎসায় মারা যাইবে না ইহা জানিতাম। অর্থ দ্বারা যতটা চিকিৎসা ক্রয় করা সম্ভব তাহা ক্রয় করা হইতেছিল। 2 জন কৃতবিদ্য নাম করা ডাক্তার প্রত্যহ 2 বার করিয়া আসিয়া হরিমোহনের তত্ত্বাবধান করিতেছিলেন। 2 জন নার্স আসিয়া হয়তো তাহার শুশ্রূষার ভারও লইতেন, কিন্তু সরমা, হরিমোহনের স্ত্রী, তাহাতে কিছুতেই সম্মত হইলেন না। তিনি নিজেই সেবা করিতে লাগিলেন এবং তাহার সেবা নিপুণতা দেখিয়া ডাক্তার 2 জনও স্বীকার করিতে বাধ্য হইলেন যে সেবার কোনো ত্রুটি হইতেছে না। বেতনভোগী নার্স এতটা করিত কিনা সন্দেহ। রোগটি কিন্তু সাংঘাতিক, যক্ষা। মুখ দিয়া রক্ত উঠিয়াছে, প্রত্যহ জ্বর হইতেছে। কফ পরীক্ষা করানো হইয়াছিল, যক্ষার জীবাণু পাওয়া গিয়াছে। তিলমাত্র সন্দেহের অবকাশ ছিল না। পয়সার জোরে সুচিকিৎসা হয়তো হইবে, কিন্তু সুফল ফলিবে বলিয়া মনে হয় নাই। বরং তাহার জীবননাট্যের যবনিকা পতন আসন্ন হইয়া আসিয়াছে, এই কথাই বারংবার মনে হইতেছিল। হরিমোহন আমার বাল্য বন্ধু। ক্লাসে উভয়ই পাশাপাশি বসিতাম এবং সেই সূত্রে যে ঘনিষ্ঠতাটুকু বন্ধুত্বে পরিণত হইয়াছিল, কেন জানি না এখনো তাহা অটুট আছে। না থাকিবারই কথা। ধনী আর দরিদ্রের প্রেম বড় ভঙ্গুর। আমাদের কপালে কেন যে তাহা টিকিয়া গিয়াছিল
বলিতে পারি না। যাই হোক, রোজ তাহার খবরটা লইতে যাইতাম। আরও বিশেষ করিয়া যাইতে হইত এই কারণে, অর্থ এবং পত্নী ব্যতীত হরিমোহনের আপন বলিতে সংসারে আর কেহ ছিল না। গুড় থাকিলে অবশ্য পিপিলিকার অসদ্ভাব হয় না। বহু পিপিলিকা আনাগোনাও করিতেছিল, কিন্তু যেই ইহা নিঃসংশয় রূপে জানা গেল যে হরিমোহনের ব্যাধিটি যক্ষা, অমনি পিপিলিকার দল ক্রমশ অন্তর্ধান করিল। সম্ভবত অন্য গুড়ের গুদামের সন্ধানে গেল। আমি একা পড়িলাম। সরমার সহিত বন্ধুপত্নী হিসেবে যে লৌকিক আলাপটুকু ছিল, এই সূত্রে তাহা গাঢ়তর হইতে লাগিল। এখন মনে হইতেছে, না হইলেই বোধহয় ভালো ছিল। হরিমোহন বসিয়া কাশিতেছিল। যক্ষার বুক ফাটা কাশি। কাশিটা থামিলে বলিল, থ্রোটটা বড় খারাপ হয়েছে, ওষুধ লাগিয়ে লাগিয়ে আর গার্গল করে করে তো হয়রান হয়ে উঠলাম। কাশিটা কিছুতেই কমছে না কেন বল দেখি। বলিলাম, কমবে কমবে, এত ঘাবড়াস কেন? ঘাবড়াবার ছেলে আমি নই, তবে কি জানিস, ক্রমাগত কাশিটা বিরক্তিকর। দুইটা কথা বলিতে না বলিতেই হরিমোহন আবার কাশিতে লাগিল। তারপর কিছুক্ষণ উভয়ই চুপচাপ। তারপর হরিমোহন বলিল, স্পিউটাম এক্সামিন করে তো কিছুই পাওয়া যায়নি। শুনেছিস তো? যাবে না তা আগেই জানতাম, একটা ইনফ্লুয়েঞ্জা অ্যাটাক হয়েছে, এই আর কি। এক পেয়ালা দুধ হাতে সরমা প্রবেশ করিল। কাশি শেষ করিয়া হরিমোহন বলিল, ও কি এনেছো আবার? কেন দুধ? এখন আবার দুধ কেন? ডাক্তারেরা বলে গেছেন যে তোমায় দুধ খেতে। কি মুশকিল, আমাকে একটু বিশ্রাম দাও তোমরা। এই তো আবার কাশি শুরু হইল। সামলাইয়া সে বলিতে লাগিল, এই তো কিছুক্ষণ আগে ওষুধ খেলাম, তারপর গার্গল, তারপর স্প্রে, তারপর ফলের রস, আবার এখনই দুধ। ডাক্তাররা বলেছেন ভালো করে খাওয়া দাওয়া করলে শিগগির তুমি সেরে উঠবে। বেশি দুধ তো আনিনি, নাও। সরমা পেয়ালাটা সম্মুখে ধরিল। দুই চুমুক খাইয়া হরিমোহন বলিল, আর না, দোহাই তোমার, জায়গা নেই আর পেটে। না না, ওটুকু খেয়ে নাও দেখি, বলুন না আপনি একটু। আমিও অনুরোধ করিলাম, আচ্ছা আর এক চুমুক খাচ্ছি তোর অনুরোধে। আধ পেয়ালার বেশি হরিমোহন কিছুতেই খাইল না। সরমা পেয়ালাটা লইয়া পাশের ঘরে ঢুকিল। আমিও উঠিয়া পড়িলাম। রাত হইয়াছিল। সরমাকে একটা কথা বলিয়া যাইতে হইবে। ডাক্তারেরা বলিয়াছেন টেম্পারেচারের কথাটা হরিমোহনকে যেন জানানো না হয়। হরিমোহনকে বলিলাম, 9টা বেজে গেছে, আজ উঠি ভাই, কাল আবার আসবো। আচ্ছা। হরিমোহন পাশ ফিরিয়া শুইল। পাশের ঘরে আসিয়া ঢুকিলাম। আসিয়া যাহা দেখিলাম তাহাতে চক্ষু স্থির হইয়া গেল। দেখিলাম সরমা হরিমোহনের উচ্ছিষ্ট দুধটা পান করিতেছে। বলিলাম, এ কি করছেন আপনি? ধরা পড়িয়া গিয়া সরমা একটু লজ্জিত হইয়া পড়িয়াছিল। আরক্ত মুখে বলিল, কিছু নয়। তারপর সহসা আত্মসংবরণ করিয়া স্থির কণ্ঠে বলিল, দেখে যখন ফেলেছেন উপায় নেই, কিন্তু বলবেন না কথাটা কাউকে। তা না হয় বলবো না, কিন্তু এঁটো দুধটা খাচ্ছেন কেন? একটু হাসিয়া সরমা বলিল, স্বামীর এঁটো খেলে আর দোষ কি? দোষ কি? যক্ষার সংক্রামকতা সম্বন্ধে আমার যতটা জানা ছিল বলিলাম। সরমা আদ্যোপান্ত সমস্ত শুনিল। তাহার পর সহসা প্রদীপ্ত একজোড়া চোখ আমার মুখের উপর নিবদ্ধ করিয়া বলিল, সবই তো বুঝলাম, কিন্তু একটা কথা বুঝিয়ে দিতে পারেন আমাকে? উনি যদি না বাঁচেন আমার মেচে লাভ আছে কোনো? ছেলে মেয়েও যদি একটা থাকতো তাহলেও বা কথা ছিল। অনেক হিত কথা অনেকক্ষণ ধরিয়া তাহাকে বলিলাম। আনত মস্তকে হাসি মুখে নীরবে সে সমস্ত শুনিয়া গেল। প্রতিবাদ পর্যন্ত করিল না। হরিমোহনের অসুখ ক্রমশ বাড়িতে লাগিল। তাহার যে যক্ষা হইয়াছে এ সংবাদ তাহার নিকট আর চাপা রহিল না। সে জানিতে পারিল এবং ব্যস্ত হইয়া উঠিল। যে দুইজন ডাক্তার দেখিতেছিলেন তাহারাও ব্যস্ত হইলেন এবং আরও দুইজন ডাক্তারকে পরামর্শার্থে ডাকিলেন। 4 জনে মিলিয়া ঠিক হইল
যে কয়েকটি এক্সরে প্লেট লওয়া দরকার। তাহা যথাসম্ভব হইল। এক্সরে করিয়া দেখা গেল একটি ফুসফুসে আক্রান্ত হইয়াছে, অপরটি একেবারে নির্দোষ আছে। স্যানিটোরিয়ামে নিয়ে গিয়া অস্ত্র চিকিৎসা করাইলে সুফল ফলিবার সম্ভাবনা। অর্থের অভাব ছিল না, সুতরাং অবিলম্বে হরিমোহন ধরমপুর চলিয়া গেল। সুরমাও সঙ্গে গেল। ইহার পর অনেক দিন হরিমোহনের কোনো খবর পায় নাই। কিছুদিন চিঠিপত্র লেখালেখি হইয়াছিল, ইহাই শুনিয়াছিলাম। তারপর হরিমোহন সম্বন্ধে কৌতূহলও ক্রমশ কমিয়া গেল। হরিমোহনও বিশেষ খবর লইল না। হঠাৎ একদিন খবর পাইলাম হরিমোহন সুইজারল্যান্ড যাত্রা করিয়াছে। কেন, কি বৃত্তান্ত, কিছু জানিতে পারিলাম না। ভাবিলাম টাকা আছে, যাইবে না কেন। নিয়মিতভাবে কেরানিগিরি করিতে লাগিলাম। আদার ব্যাপারই আমি, জাহাজের খবর লইবার অধিকারও নাই, সুযোগও ছিল না। তাছাড়া হরিমোহন কোনো ঠিকানাও দিয়া যায় নাই। 10 বছর অতীত হইয়াছে। হরিমোহনের কথা প্রায় ভুলিয়া গিয়াছি। এমন সময় হঠাৎ একদিন তাহার পত্র পাইলাম, 2 ছত্র চিঠি। ভাই নরেশ, আগামী মঙ্গলবার কলিকাতায় পৌঁছিব, পারো তো দেখা করিও। ইতি হরিমোহন। দেখিলাম চিঠিখানা লিখিয়াছে দেশের ঠিকানা হইতে। কবে দেশে আসিল সে, কিছুই তো জানি না। মঙ্গলবার দিন সন্ধ্যার পর আপিস ফেরত তাহার বাসায় গেলাম। সে বাড়িতেই ছিল। খুব খটা করিয়া আদর অভ্যর্থনা করিয়া বসাইল। হরিমোহনের চেহারা দেখিয়া বিস্মিত হইয়া গেলাম। সুস্থ সবল লম্বা চওড়া চেহারা, খেয়ে বলিবে ইহার যক্ষা হইয়াছিল। বলিলাম, বেশ সেরে গেছিস তো? হ্যাঁ, কমপ্লিটলি সেরে গেছি। যে যে ডাক্তারের চিকিৎসা নৈপুণ্যে সে নিরাময় হইয়াছে, তাহাদের গল্প করিতে করিতে হরিমোহন উচ্ছ্বসিত হইয়া উঠিল। আর সুইজারল্যান্ড গেছিলি নাকি? হ্যাঁ, গেছিলাম। তা লাগলো কেমন? অতি চমৎকার। কিতাবে যা পড়া যায় তার চেয়ে ঢের ঢের বেশি সুন্দর। চল চল, উপরে চল। উপরে গেলাম। উপরে গিয়াই হরিমোহন চিৎকার জুড়িয়া দিল, সরমা, কই, নরেশ এসেছে, চা জল খাবার আনো, বস বস। দামি সোফাটার উপর একটু সন্তর্পণেই বসিলাম। হরিমোহন বলিতে লাগিল, তারপর তোর খবর কি বল? তুই তো অনেক বদলে গেছিস রে। কানের কাছে চুলগুলো যে বেবাক পেকে গেছে, এরই মধ্যে বুড়িয়ে গেলি। ওদের 50 বছরে যৌবন শুরু হয়, বুঝলি? শুরু কথাটার উপর সে জোর দিল। আমার যে প্রত্যহ একটু একটু করিয়া জ্বর হইতেছে এবং ডাক্তার আমারও টিবি সন্দেহ করিতেছে, সে কথা তাহাকে আর বলিলাম না। বলিয়া লাভ নাই। কেবল বলিলাম, ও দেশে এদেশে ঢের তফাৎ রে ভাই। তাছাড়া একটা কথা ভুলে যাস কেন, সে 20 বছর থেকে এক নাগারে কেরানিগিরি করে চলেছি আমি। দম নেবার অবসর নেই। তাতে কি হয়েছে? খাটলে কি মানুষ রোগা হয়? বলিয়া হরিমোহন হা হা করিয়া হাসিয়া উঠিল। ঘর কাঁপানো হাসি হরিমোহনের বিশেষত্ব। হাসির জোর কিছুমাত্র কম হয় নাই, বরং বাড়িয়াছে। তাহার স্বাস্থ্যের প্রাচুর্য ও মনের তারুণ্য দেখিয়া হিংসা হইতে লাগিল। 25 বছরের পর তাহার বয়স যেন আর বাড়ে নাই। সরমা আসিয়া প্রবেশ করিল, হাতে জল খাবারের প্লেট। সরমাকে দেখিয়া আরো বিস্মিত হইয়া গেলাম। 10 বৎসরে এত পরিবর্তন হইতে পারে? আমার ভ্রুকুঞ্চিত দৃষ্টি তাহার মুখের উপর নিবদ্ধ হওয়াতেই সম্ভবত সরমা একটু সংকুচিত হইয়া পড়িল। বলিল, চাই, চাটা নিয়ে আসি। জলখাবারের প্লেটটা সামনের তেপায়াটার উপর নামাইয়া দিয়া চলিয়া গেল। কে এ? হরিমোহনকে বলিলাম, সরমাকে তো একেবারে চেনা যায় না। এই 10 বৎসরে ভীষণ বদলে গেছে দেখছি। হরিমোহন স্থির দৃষ্টিতে খানিকক্ষণ আমার পানে চাহিয়া রহিল। তাহার পর বলিল, হ্যাঁ, বদলে গেছে ঠিকই। তুই যাকে দেখেছিলি এ সে নয়, এ আর এক সরমা। সে সরমা বহুকাল আগেই মারা গেছে রে। তারও টিবি হয়েছিল, 2টো লাগছেই। কিছুক্ষণ থামিয়া পুনরায় বলিল, শেষটা ইন্টেস্টাইনও খারাপ হয়ে গেল। অনেক খরচপত্তর করলাম,
কিছুতেই বাঁচল না। উভয় কিছুক্ষণ চুপচাপ। হরিমোহনই আবার কথা বলিল, থাকতে পারলাম না, দ্বিতীয়বার বিয়ে করতে হলো। খুঁজে খুঁজে সরমা নামেরই আরেকজনকে বার করলাম শেষে। ও নামটা মুখস্থ হয়ে গেছে যে লোক গেছে সে আর ফিরবে না জানি, তবু নামটার। থামিয়া গেল হরিমোহন। সরমা দ্বার পথে চায়ের সরঞ্জাম লইয়া প্রবেশ করিতেছে। হরিমোহনের দিকে নানারূপ খাদ্যপূর্ণ এক প্লেট খাবার আগাইয়া দিতেই হরিমোহন বলিল, অত আমি খাবো না। কত দিয়েছ আমাকে? শুনিলাম সরমা বলিতেছে ডাক্তার তোমায় খেতে বলেছে ভালো করে। আজকাল তুমি কিন্তু খাচ্ছ না মোটে, একটু বলে যান তো আপনার বন্ধুকে। হরিমোহন বলিল, নরেশের জন্য খেজুরে গুড়ের সন্দেশ আনিয়েছ তো? ভারী ভালোবাসে কিন্তু খেজুরে গুড়ের সন্দেশ খেতে। হ্যাঁ, এই যে আনিয়েছি। হাসিয়া এক প্লেট খেজুরে গুড়ের সন্দেশ সে আমার দিকে আগাইয়া দিল। এর পরের গল্প মালা বদল। গভীর রাত্রি, আকাশে জ্যোৎস্নার পাথার, একরাশি ছোট ছোট সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে এক ধারে, একরাশি শুভ্র চন্দ্রমল্লিকা যেন। দ্বিতলের বাতায়নে বন্দনা চুপ করে দাঁড়িয়ে আছে একা। আজ তার জীবনের প্রথম রাত্রি, স্বামীর সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে। ঠিক প্রথম নয়, তবু প্রথম। বাসর ঘরের ভিড়, ফুলশয্যার অস্বাভাবিকতা, সমাজের কলরব সমস্ত চুকে গেছে। আজই প্রথম প্রকৃত মিলন রাত্রি। নিরালা জ্যোৎস্না যামিনী নিবিড় হয়ে আসছে। চোখ গেল, চোখ গেল, চোখ গেল, ধাপে ধাপে সুর চড়িয়ে ডেকে উঠল পাখিটা। জ্যোৎস্নায় শিহরণ লাগলো। খোঁপা থেকে বেলফুল পড়ে গেল একটা, ফুলটা হাসছে। আকাশের ছোট ছোট মেঘগুলি রূপান্তরিত হয়েছে। চন্দ্রমল্লিকার রাশি নেই, একজোড়া রাজহাঁস ভেসে বেড়াচ্ছে পাশাপাশি। স্বপ্নলোক যেন। স্বপ্নলোকই তো। বন্দনার স্বপ্ন সফল হয়েছে। অমন রূপবান গুণবান স্বামী তাকেই পছন্দ করেছেন। বাংলাদেশে মেয়ের তো অভাব ছিল না। কত রূপসী, কত বিদুষী, কত ধনির দুলালি এসেছিল ভিড় করে, কিন্তু তার সুরের কাছে পরাভব মানতে হয়েছিল সবাইকে। একটা সূক্ষ্ম গর্ব গোলাপি নেশার মতো সঞ্চারিত হতে থাকলো তার মনে। হবে না? কি কৃচ্ছ সাধনই না সে করেছে। সে তার এসরাজ, বিন, দিবারাত্রি গলা সাধা, তানপুরার সঙ্গে বড় বড় রাগ রাগিনীর আলাপ, জীবনে আর তো কিছুই করেনি সে। গত 16 বৎসর সুরের সাধনাই করেছে শুধু, একাগ্র চিত্তে। সুরের ঝর্ণাতলায় দেখা হলো স্বামীর সঙ্গে। স্বামীর অনিন্দ সুন্দর মুখখানি ফুটে উঠতে লাগলো মানসপটে ধীরে ধীরে। আজ রাত্রে বাগেশ্রী আলাপ করে শোনাবে সে তারটা পাশের ঘরে এনে রেখেছে। ছন করে শব্দ হলো একটা। সেতারের তারটা ছেড়ে গেল নাকি? ঘাড় ফিরিয়ে অবাক হয়ে গেল বন্দনা। পাশের ঘরের দরজায় একটি তন্বী রূপসী দাঁড়িয়ে আছে, অপরূপ রূপসী। আমি চললুম। কে আপনি? তোমার গানের সুর। এতদিন আমাকে নিয়ে তন্ময় হয়েছিলে, তাই কাছে ছিলাম। এখন তুমি আর একজনের গলায় মালা দিয়ে তারই স্বপ্নে বিভোর হয়ে আছো। আমার প্রয়োজন ফুরিয়েছে, আমি চললুম। বন্দনাকে কিছু বলবার অবকাশ না দিয়ে সে বেরিয়ে গেল। মিলিয়ে গেল যেন। বিস্ময়ে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল বন্দনা। অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। উন্মুক্ত বাতায়ন পথে আকাশের দিকে চোখ পড়ল। হংস মিথুন নেই। স্বচ্ছ বসনা একটি পরী উড়ে চলেছে যেন অজানার উদ্দেশ্যে। ওড়নাটা উঠছে আকাশ জুড়ে। হঠাৎ সে চমকে উঠল। পেছনের দিক থেকে চোখ দুটো টিপে ধরছে কে? নিঃশব্দ চরণে স্বামী কখন এসে প্রবেশ করেছে সে টের পায়নি। পরের গল্প প্রজাপতি। নীল শেড দেওয়া ইলেকট্রিক বাতিটার উপর কয়েকদিন থেকে একটা
প্রজাপতি এসে বসছে। যতক্ষণ আমি টেবিলে বসে লেখাপড়া করি ও শেডটির উপরে চুপ করে বসে থাকে। আশা মারা যাবার কিছুদিন পর থেকে ওই আমার সন্ধ্যাবেলার সঙ্গী হয়েছে। বন্ধু সোমেশ্বর এসে প্রবেশ করল। ইদানিং প্রায় আসছে সোমেশ্বর। ওকে দেখলেই আমার ভয় করে। ওর বোন বেলার সম্বন্ধে আজকাল যে একটু দুর্বলতা পোষণ করছি সেটা সোমেশ্বর টের পেয়ে গেছে। বেকায়দায় পড়ে গেছি আমি। সোমেশ্বর এসেই কাজের কথা পারলে একেবারে। বললে, বেলার সম্বন্ধে কি ঠিক করলে? চুপ করে রইলাম। যা হোক একটা ঠিক করে ফেলো ভাই। একটু থেমে সোমেশ্বর বললে, শেষ পর্যন্ত বিয়ে তো করবেই, সবাই করে। বেলাকে যদি করো তাহলে আমি নিশ্চিন্ত হই। বেলা তোমাকে ভালোবাসে, সবই ঠিক। তবু চুপ করে রইলাম। আশা যখন বেঁচে ছিল তখন তাকে বলেছিলাম যে আর কখনো বিয়ে করব না। এখন বুঝতে পারছি বিয়ে করতে হবে, বেলাকেই করতে হবে, কিন্তু দ্বিধাটা কাটিয়ে উঠতে পারছি না কিছুতেই। চুপ করে আছো কেন? তোমার যদি সত্যি মত না থাকে, আমি জোর করতে চাই না, খুলে বলো সেটা, তাহলে দ্বিজেনের সঙ্গে চেষ্টা করি। তুমি রাজি হলে অবশ্য আর কোথাওই চেষ্টা করব না আমি। দ্বিজেনের ভাবভঙ্গি দেখে মনে হয় সে আপত্তি করবে না, তবে ওই খোঁচা গোঁফওয়ালা দ্বিজেন বেলাকে বিয়ে করবে? ওর সে মতলব আছে নাকি? বললাম, দ্বিজেনের কাছে যাবার দরকার নেই, আমি বিয়ে করব, তবে কিছুদিন আমাকে একটু সময় দাও ভাই। তুমি কথা দিলে আমি অপেক্ষা করতেই পারি। চুপ করে রইলাম। কি কথা দিচ্ছ তো? দিচ্ছি। বেশ, বেলাকে তাহলে সুখবরটা দিয়ে আসি। সোমেশ্বর চলে গেল। এরপর যা ঘটল তা অবিশ্বাস্য। হঠাৎ আশার কণ্ঠস্বরে কে যেন বলে উঠল, তাহলে আমার দায়িত্ব ফুরলো, আমিও চললাম। প্রজাপতিটা উড়ে জানালা দিয়ে বেরিয়ে চলে গেল। এর পরের গল্প, কেন। ছেলে হয় আর মরে। ডাক্তার, কবিরাজ সবাই হার মানলেন। চতুর্থ শিশুর মৃত্যুর পর বাপ মা লক্ষ্য করলেন যে প্রত্যেকের চেহারা প্রায় এক রকম। একটি শিশুই যেন বারবার আসছে আর চলে যাচ্ছে। কেন? কি চায় ও? যত্ন হচ্ছে না। পঞ্চম শিশু যখন হলো, আঁতুর ঘরে শৌখিন জামা, নূতন বিছানা সব দিয়ে অভ্যর্থনা করা হলো তাকে। বাঁচল না। অনেকে বললেন ব্রাহ্মণ ভোজন করালে ফল হবে। ষষ্ঠ শিশুর জন্মদিনে ধুমধাম করে ব্রাহ্মণকে খাওয়ানো হলো, এমনকি রোশন চৌকি পর্যন্ত বাজল। বাঁচল না। অজ্ঞাত কোনো পাপ আছে নাকি সঞ্চিত? সপ্তম শিশুর জন্মের পরে প্রায়শ্চিত্ত করানো হলো যথাবিধি, তবু বাঁচল না। ঠিক একই রকম চেহারার শিশু কখনো ছেলে হয়ে কখনো মেয়ে হয়ে আসছে আর চলে যাচ্ছে। মায়ের চোখের জল আর শুকায় না। বাপ যাকে পায় প্রশ্ন করে, কেন? অষ্টম সন্তান হয়ে গেল। বাপ বললে, ওকে এবার শাস্তি দিয়ে দেব, আর যেন না আসে। আর পারি না আমরা। মরা শিশুর হাতের এবং পায়ের সব আঙুলগুলো মুড়িয়ে কেটে দিলেন। নবম শিশু গর্ভে এলো, তবু যথাসময় ভূমিষ্ঠ হলো একটা কন্যা। মুখ, অবয়ব সেই এক রকম, কিন্তু হাতে পায়ে একটিও আঙুল নেই। এ মরল না, এখনো বেঁচে আছে। কেন? পরের গল্প, সহধর্মিণী। বীরেন্দ্রবাবু বিখ্যাত শিকারী। তাহার বন্দুকের গুলিতে কত প্রাণী যে নিহত হইয়াছে তাহার আর ইয়ত্তা নাই। তিনি যে সত্যই শিকারে সিদ্ধহস্ত তাহা বহু পাখি, শুয়োর, সাপ, ব্যাং, ভালুক, শিয়াল, সজারু, হনুমান প্রাণ দিয়া প্রমাণ করিয়াছে। সকলে তারিফ করিত, শুধু ঝোঁক নয়, বাল্যকাল হইতে এ বিষয়েও সুযোগ তিনি পাইয়াছিলেন প্রচুর। শিকার দক্ষতা লাভ করিতে হইলে শুধু ঝোঁক থাকিলেই হয় না, অর্থ এবং অবসর চাই। ধনির দুলাল বীরেন্দ্রনাথের তাহা ছিল। এসব ছাড়া তার যোগ্যতাও ছিল।
বীরেন্দ্র যে শুধু সাহসী ছিলেন তা নয়, সমর্থও ছিলেন। তাহার দীর্ঘ সুগঠিত দেহে অসুরের মতো শক্তি ছিল। বীরেন্দ্রবাবু কিছুকাল পূর্বে বিবাহ করিয়াছিলেন। পিতামাতা বহু পূর্বেই ইহলোক ত্যাগ করাতে বীরেন্দ্রবাবুকে নিজেই সব করিতে হইয়াছিল। শতাধিক পাত্রী দেখার পর বীরেন্দ্রবাবু মিনতিকেই পছন্দ করিলেন। কেন করিলেন তাহা বলা শক্ত। প্রথমত মিনতি গরিবের মেয়ে, দ্বিতীয়ত সে অতিশয় রোগা, এবং তৃতীয়ত অত্যন্ত ভীরু। সে ভয়চকিত চঞ্চল চক্ষু দুইটি সম্ভবত তাহাকে মুগ্ধ করিয়াছিল। বিবাহের পর 3 মাস কাটিয়াছে। সাঁওতাল পরগনার এক পাহাড়ি জঙ্গলে বীরেন্দ্রবাবুরই জমিদারি। প্রচুর শিকার পাওয়া যায় এখানে। একটা প্রকাণ্ড জঙ্গলের প্রান্তদেশে সম্প্রতি এই ক্ষুদ্র দ্বিতল বাড়িটি নির্মাণ করিয়াছেন তিনি শিকারের সুবিধার জন্য। শিকারের জন্য প্রায় তাহাকে এইখানে আসিতে হয়। নানা রকম শিকার পাওয়া যায় এই জঙ্গলে। বিবাহের কিছুদিন পূর্বে তিনি এই জঙ্গলে প্রকাণ্ড একটি ময়াল সাপ মারিয়াছিলেন। গভীর রাত্রি নয়, সন্ধ্যার একটু পরেই। ইতিমধ্যে কিন্তু চতুর্দিক ছিল্লি ধ্বনিতে স্পন্দিত হইয়া উঠিতেছে। বাড়ির ঠিক পেছনেই বড় একটা তেঁতুল গাছ, তাহাতে অসংখ্য বকের বাসা। তাহাদের কলরব ও পক্ষবিথুনন বন্ধ অন্ধকারকে বিঘ্নিত করিতেছে। চতুর্দিকে কেমন যেন একটা থমথমে ভাব। দূরে একটা ফেউ ডাকিয়া উঠিল। মিনতির যেন ভয় করিতে লাগিল। শিকারীর বেশে সজ্জিত বীরেন্দ্রকে সে কম্পিত কণ্ঠে বলিল, ওগো, তুমি চেয়েও না, আমার বড় ভয় করছে। কোমরের বেল্টটা ভালো করিয়া বাঁধিতে বাঁধিতে সহস্রমুখে বীরেন্দ্র বলিলেন, পাগল নাকি? মাচান বাঁধা হয়ে গেছে, কিল হয়ে গেছে, না গেলে কি আর চলে? কিল? কি কিল? মানে একটা মোষের বাচ্চাকে বেঁধে রাখা হয়েছিল। কাল রাত্রে বাঘে সেটাকে মেরেছে। তারই কাছাকাছি একটা উঁচু মাচা তৈরি করিয়েছি। বাঘটা আজও ঠিক আসবে সেখানে। বেল্টটাকে ভালো করিয়া কষিয়া লইয়া একটা মৃদু হাস্য করিয়া আবার বলিলেন, যদি আসে আজ আর বাছাদনকে ফিরে যেতে হবে না। আমার বড্ড ভয় করছে গো। ভয় কি? ফাগুয়া তো রইল। লক্ষ্মীটি, তুমি আর যেও না। পাগল নাকি? কিছুক্ষণ উভয় নীরব। মিনতি বলিল, আচ্ছা, আজ বিকেলে গরুর গাড়ি করে কি একটা পার্সেল এলো, আমাকে দেখতে দিলে না কেন? লুকিয়ে রেখেছ কেন? বলো না। হাসি চাপিয়া বীরেন্দ্র বলিলেন, রাত্রে নয়, ও তুমি কাল সকালে দেখো। বীরেন্দ্র চলিয়া গিয়াছেন। মিনতি একা বিছানায় শুইয়া এপাশ ওপাশ করিতেছে। তাহার চোখে ঘুম নাই। একটু তন্দ্রার মতো আসিয়াছিল। কি একটা নিদারুণ দুঃস্বপ্ন দেখিয়া তাহা ভাঙিয়া গিয়াছে। কি ভীষণ স্বপ্ন! একটা বাঘ 2 থাবা দিয়া তাহার বুক চিরিয়া রক্তপান করিতেছে যেন। অনেকক্ষণ এপাশ ওপাশ করিয়া মিনতি শেষে উঠিয়া বসিল। উৎকর্ণ হইয়া খানিকক্ষণ কি যেন শুনিল। ও কি বকের শব্দ? কখনো নয়। ভারী মোটা গলায় কে যেন গাছের উপর বসিয়া কথা বলিতেছে। উফ, এই দারুণ রাত্রি কতক্ষণে প্রভাত হইবে। সহসা তাহার মনে হইল, আজ বিকালে কি পার্সেলটা যে আসিয়াছে একবার দেখা যাক, তবু খানিকটা সময় কাটিবে। পার্সেলটা উপরের ঘরে আছে। লণ্ঠনটা লইয়া ধীরে ধীরে পদসঞ্চারে মিনতি বাহির হইয়া গেল। বীরেন্দ্র যখন বাসায় আসিয়া পৌঁছিলেন তখন সবে ভোর হইয়াছে। দেখিলেন চাকরদের ঘরে ফাগুয়া অঘরে ঘুমাইতেছে। গোলমালে তাহার ঘুম ভাঙিয়া গেল। সে উঠিয়া বসিল। মাইজি রাত্রে ভয়টয় পায়নি তো রে? ফাগুয়া বলিল যে বাবু চলিয়া যাইবার পরেই মাইজি সেই যে ঘরে খিল দিয়াছিলেন আর খোলেন নাই। বীরেন্দ্র আগাইয়া গিয়া বন্ধ দ্বারে করাঘাত করিলেন। কোনো শব্দ নাই। আরও কয়েকবার করিলেন। এবারেও কোনো সাড়া পাওয়া গেল না। অধীর হইয়া তিনি শেষে দ্বারে পদাঘাত করিতে লাগিলেন। তথাপি দ্বার খুলিল না। শেষে কপাট ভাঙিতে হইল। ভিতরে ঢুকিয়াই প্রথমে বীরেন্দ্র চোখে পড়িল খানিকটা রক্ত গড়াইয়া আসিয়া দ্বারের কাছে জমিয়া রহিয়াছে। কিসের রক্ত? মিনতি কোথায়? বেশি খুঁজিতে হইল না। সিঁড়ির নিচেই তাহার
মৃতদেহটা পড়িয়াছিল। একটু ঝুঁকিয়া বীরেন্দ্র দেখিলেন মাথা ফাটিয়া গিয়াছে, নাক দিয়া রক্ত বাহির হইয়া সমস্ত মেঝেটা ভিজিয়া গিয়াছে, চাপ চাপ রক্ত। সিঁড়ি দিয়া তাড়াতাড়ি উপরে উঠিয়া বীরেন্দ্র দেখিলেন কলিকাতা হইতে আগত স্টাফড ময়াল সাপটা কোণে কুণ্ডলীকৃত হইয়া রহিয়াছে। মিনতিকে সকালে ভয় খাওয়াইয়া মজা দেখাইবেন বলিয়া কথাটা তাহার কাছে বীরেন্দ্র গোপন রাখিয়াছিলেন। কে বলিবে সাপটা জীবন্ত নয়, উহার ভিতরে খড় আর তুলা ভরা আছে, তাহা বলিয়া না দিলে বোঝাই অসম্ভব। কাল রাত্রে এই সাপটাকে দেখিয়া তাড়াতাড়ি পলাইতে গিয়া মিনতি সিঁড়ি হইতে পড়িয়া গিয়াছে। এ দৃশ্য সে দেখিবে কল্পনাও করে নাই। বীরেন্দ্র ঈষৎ ভ্রুকুঞ্চিত করিয়া সাপটার দিকে চাহিয়া রহিলেন। তাহার নকল চক্ষু দুইটি হইতে একটা হিংস্র দীপ্তি ফুটিয়া বাহির হইতেছে যেন। কিছুদিন পূর্বেই এই সাপটাকে তিনি জঙ্গলে মারিয়াছিলেন। বীরেন্দ্র শিকার অভিযান ব্যর্থ হয় নাই। কিছুক্ষণ পরেই বীরেন্দ্রর অনুচরবর্গ হিংস্র সাপদটার মৃতদেহ গরুর গাড়িতে বোঝাই করিয়া আসিল। প্রকাণ্ড একটা বাঘিনী। বীরেন্দ্রর অব্যর্থ লক্ষ্য তাহার মস্তক বিচূর্ণিত করিয়াছে। বীরেন্দ্রর সহসা মনে হইল বাঘটা কোথায়। পরে যে গল্পটি পাঠ করব সেটির নাম গণেশ জননী। আমি পশু চিকিৎসা করি। যে দেশে অসুস্থ মানুষেরই ভালো করিয়া চিকিৎসা হয় না, সে দেশে পশু চিকিৎসা করিয়া কি প্রকারে আমার জীবিকা নির্বাহ হয়, এ প্রশ্ন যাহাদের মনে জাগিতেছে তাহাদের অবগতির নিমিত্ত জানাইতেছি যে আমি সরকারি পশু চিকিৎসা বিভাগে চাকুরি করি। কমিশনার সাহেবের ঘোড়া, ম্যাজিস্ট্রেট সাহেবের কুকুর, পুলিশ সাহেবের গাভী প্রভৃতির স্বাস্থ্য তদারকি করিয়া আর ছ্যাকরা গাড়ির ঘোড়া পাশ করিয়া আমার অন্য সংস্থান হয়। মনুষ্য চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসের মতো নির্ভরযোগ্য প্র্যাকটিস আমাদের নাই। এই পরাধীন দরিদ্র দেশে থাকিবার কথাও নয়। একটি জরুরি তার পাইলাম, আমার হস্তি অসুস্থ, অবিলম্বে চলিয়া আসুন। উল্লসিত হইলাম। মোটা টাকা পাওয়া যাইবে। যেখানে যাইতে হইবে তাহা ট্রেন যোগে অন্তত 7-8 ঘণ্টার পথ। এত দূর যাইতে হইবে, হাতির অসুখ, খুব কম করিয়া ধরিলেও 200 টাকা ফি পাওয়া যাইবে। বাক্স প্যাঁটরা বাঁধিয়া সানন্দে বাহির হইয়া পড়িলাম। সামনে পূজা, ভগবান জুটাইয়া দিয়াছেন। সন্ধ্যার কিছু পূর্বে গন্তব্যস্থানে পৌঁছানো গেল। মফস্বল জায়গা, ছোট গ্রাম, স্টেশনটিও ছোট, বেশি যাত্রী নাই। সেকেন্ড ক্লাসে আমি একমাত্র লোক। স্টাইল জাহির করিবার নিমিত্ত একখানি সেকেন্ড ক্লাস টিকিট কাটিয়াছিলাম। যিনি আমাকে স্টেশন হইতে লইয়া যাইবার জন্য আসিয়াছিলেন, তিনি তাড়াতাড়ি আগাইয়া হাতল ঘুরাইয়া গাড়ির দরজা খুলিয়া সসম্ভ্রমে আমাকে প্রশ্ন করিলেন, আপনি কি ভেটেরিনারি সার্জন? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, আমি আপনাকেই নিতে এসেছি। ভদ্রলোক আমার সুটকেসটা তাড়াতাড়ি তুলিয়া লইলেন। গোমস্তার মতো চেহারা, পায়ে মলিন ক্যাম্বিসের জুতা, গায়েও মলিন জামা কাপড়, এক মুখ খোঁচা খোঁচা কাঁচা পাকা গোঁফ দাড়ি, 5-7 দিন কামানো হয় নাই। আমি ভাবিলাম যে জমিদারের হাতি, ইনিই বোধহয় তাহারই কর্মচারী। স্টেশন হইতে বাহির হইলাম। আশা করিতেছিলাম মোটর বা ওই জাতীয় কিছু একটা আমার জন্য অপেক্ষা করিতেছে, কিন্তু দেখিলাম সেসব কিছুই নাই। ভদ্রলোক সাইকেলে আসিয়াছিলেন। সাইকেলটি স্টেশনের বাহিরের দেওয়ালে ঠেসানো ছিল। তিনি আমার জন্য একটি ছ্যাকরা গাড়ি ঠিক করিয়া দিয়া সাইকেলে আরোহণ করিলেন। খানিকক্ষণ পরে ছ্যাকরা গাড়ি একটি বাড়ির সম্মুখে থামিল। গাড়ির জানালা হইতে মুখ বাড়াইলাম। স্বল্পালোকে যে বাড়িটি চোখে পড়িল তাহা কোনো বড় লোকের বাড়ি বলিয়া মনে হইল না, অতি সাধারণ মধ্যবিত্ত গৃহস্থের বাড়ি। এ বাড়ির মালিকের হাতি পুষিবার কথা নয়। গারোয়ানকে জিজ্ঞাসা করিব কিনা ভাবিতেছিলাম, এমন সময় একটি হারিকেন লণ্ঠন লইয়া ভদ্রলোক বাহির হইয়া আসিলেন। সাইকেল যোগে তিনি আগেই আসিয়া পড়িয়াছিলেন।
সাগ্রহে আহ্বান করিলেন, আসুন আসুন ডাক্তারবাবু, আসুন, এই ঘরে। হ্যাঁ। তাহার বাইরের ঘরটিতে গিয়া বসিলাম। একটি চৌকি, দড়ির ছেঁড়া খাটিয়া, একটি নরবরের টেবিল, গোটা 2 ক্যালেন্ডারের ছবি, ইহাই সে ঘরটির সাজসজ্জা। ভদ্রলোক আমার সুটকেসটি ঘরের এক কোণে নামাইয়া আমার দিকে হাসি মুখে চাহিয়া বলিলেন, 1 মিনিট বসুন, আমি একবার বাড়ির ভেতর থেকে আসি, দেখি চা হলো কিনা। আমার রুগী কোথায়? এখানেই আছে রুগী, আমারই হাতি। ভদ্রলোক ভিতরে চলিয়া গেলেন। আমি বিস্মিত হইলাম, লোকটা রসিকতা করিতেছে নাকি? মিনিটখানেক পরেই তিনি হাতল ভাঙা কাপে 1 কাপ চা লইয়া প্রবেশ করিলেন। আগে চাটা খেয়ে নিন, তারপর রুগী দেখবেন। তা হয়েছে কি? বিশেষ কিছুই নয়, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তারপর হাসিয়া বলিলেন, আমার দিক থেকে অবশ্য সুবিধেই হয়েছে, হাতির খোরাক আর জোগাতে হচ্ছে না। কিন্তু ওই যে গিন্নিও খাওয়া দাওয়া বন্ধ করেছে কিনা, তাই বড় মুশকিলে পড়ে গেছি। ভদ্রলোক হাসি মুখে আমার দিকে চাহিয়া রহিলেন। তা হাতি পুষেছেন কি শখ করে? প্রশ্নটা না করিয়া আমি পারিলাম না। আরে না মশাই, জুটে গেছল, গরিব গেরস্ত মানুষ, হাতি পোষবার শখ হতে যাবে কেন? চায়ের খালি পেয়ালাটা পাশে নামাইয়া রাখিয়া বলিলাম, কিরকম? সে কি আর আজকের কথা, আমার কিছু ক্ষেত খামার আছে বুঝলেন, আপনাদের আশীর্বাদে চাকরি করে খেতে হয় না। 10 আগে একদিন অনেক রাত্রে মাঠ থেকে ফিরছি, হঠাৎ নজরে পড়ল একটা লোক মুখ গুঁজরে মাঠের মাঝখানে পড়ে আছে। ঝুঁকে দেখলাম একেবারে অজ্ঞান। লোকজন ডেকে কাঁধে করে বাড়ি নিয়ে এলাম। সেবা শুশ্রূষা করাতে তার জ্ঞান হলো। পরিচয় হতে জানতে পারলাম সে একজন গচ্ছি, ব্যবসাদার। খোরা ছুটিয়ে মাঠামাঠি আসছিল, খোরাটা তাকে ফেলে পালিয়েছে। পরদিনই তার লোকজন সব এসে পড়ল, খোরাটিও পাওয়া গেল। আমাদের অনেক ধন্যবাদ দিয়ে সে চলে গেল। কয়েকদিন পরে দেখি একটা লোক ছোট্ট একটি হাতির বাচ্চা নিয়ে এসে হাজির। সে কচ্ছি ভদ্রলোক পাঠিয়ে দিয়েছেন। তিনি নাকি হাতির ব্যবসা করেন, একখানা চিঠিও লিখেছেন তিনি। আপনারা আমার প্রাণ দান করেছেন, বিনিময়ে আপনাদের আর কি বা দিতে পারি, তাই সামান্য উপহার পাঠালাম, গ্রহণ করলে কৃতার্থ হব। হাতির বাচ্চাটি দেখতে চমৎকার, তখন ছোট্ট ছিল, দুষ্টু দুষ্টু চোখ, ছোট্ট সুঁড়, খুব ভালো লাগলো তখন। গিন্নি তো একেবারে আনন্দে আত্মহারা, বললে, ও আমার গণেশ এসেছে, বলেই 1 বাটি দুধ তার সামনে এগিয়ে দিলে। ব্যাস, সেই থেকেই গণেশ থেকে গেল। আমাদেরও ছেলেপিলে হয়নি, ওই গণেশই আমাদের সব। ভদ্রলোক চুপ করিলেন। আমি সবিস্ময় শুনিতেছিলাম। জিজ্ঞাসা করিলাম, আপনার এইটুকু বাসায় ওকে রাখেন কোথায়? উঠোনের দিকে জায়গা আছে অনেকখানি, তাছাড়া বাড়িটাই তো ওর। দরজা দেখছেন না, সব কেটে কেটে বড় করতে হয়েছে, ওই যথেচ্ছ যাতেও ঘুরে বেড়াতে পারে। আমরাই সসংকোচে একধারে বাস করি। ভদ্রলোক অকৃত্রিম আনন্দে হাহা করিয়া হাসিয়া উঠিলেন। গণেশের পান থেকে চুন খসবার জো নেই, তাহলেই ওই গিন্নি আমার তুলকালাম করবে। 100 বিঘে জমি আছে মশাই, যা কিছু হয় সব ওরই পেটে যায়। একটা হাতির খোরাক, বুঝছেন না, পুজোর সময় ওর সাজ করিয়ে দিতে হয়। এবার গিন্নি একটা রূপোর ঘণ্টা করিয়ে দিয়েছে, শ্যাকরার ধার এখনো শোধ করতে পারিনি। ভদ্রলোক আমার দিকে হাসি মুখে চাহিয়া রইলেন। হাতি পোষার নানাবিধ অসুবিধার কথা সাড়ম্বরে বর্ণনা করিয়া গৃহিণীর ঘাড়ে তিনি দোষ চাপাইতেছেন বটে, কিন্তু গণেশকে লইয়া তিনি যে সত্যই বিব্রত, তাহা তাহার হাসি মুখ দেখিয়া মনে হইল না। খুব পোষ মেনেছে বুঝি? পোষ মেনেছে মানে, গিন্নি যখন নাইতে যায়, বালতি গামছা সুরে করে নিয়ে দোলাতে দোলাতে গণেশ পিছু পিছু যায়। গরমের দিনে রান্নাঘরে বসে গিন্নি যখন রাঁধে, ও সুরে করে পাখা ধরে হাওয়া করে, তা রান্নাঘরেও ঢুকতে পারে? আর মশাই, আমাদের ঘর কি আর মানুষের ঘর আছে? হাতির ঘর হয়ে গেছে। এই বাইরের ঘরটি যা ছোট, এছাড়া আর 2টি ঘর আছে, একটি রান্না ভাড়ার আর একটি শোবার। দুটোই বিরাট হল, মানে হল ওর জন্য করতে হয়েছে আর কি।
বাইরের ঘরের দরজায় দেখুন না, এদিক দিয়ে উনি বেড়াতে বেরোন, তাই কেটে সব বড় করতে হয়েছে। তা আপনাদের সব কথা বোঝে? সমস্ত বোঝে, সমস্ত। মানুষ একেবারে মান অভিমান পর্যন্ত করে। এই যে খাওয়া বন্ধ করেছে, আমার বিশ্বাস সেটা অভিমানে করেছে, বুঝলেন কি না? কেন, কিছু হয়েছিল নাকি? বাগান থেকে 200 ল্যাংড়া আম এসেছিল মশাই, মালি দিয়ে দিয়েছিল। আমি বাড়ি ছিলাম না, গিন্নিও পাড়ায় কোথায় যেন বেড়াতে বেরিয়েছিলেন। এসে দেখেন একটি আম আর নেই, সব গনসা খেয়েছে। তাই গিন্নি একটা চাপড় মেরে বলেছিলেন, রাক্ষস, সব খেয়ে বসে আছো, কিছু রাখতে পারোনি আমাদের জন্য। সেই যে ফোঁস করে গুম মেরে বসেছে, তারপর থেকে আর জলস্পর্শ করেনি। এরকম মাঝে মাঝেই করেও, বুঝলেন, একটু বকলে ঝোঁকলেই খাওয়া বন্ধ করে দেয়। কিন্তু এরকম একটানা 36 ঘন্টা খাওয়া বন্ধ আর কখনো করেনি। তাছাড়া অতগুলো আম খেয়েছে তো আমাদের একটু ভয় হয়ে গেছে। ভদ্রলোকের চোখের দৃষ্টিতে শঙ্কা ঘনাইয়া আসিল। তা চলুন দেখি গিয়া। ভিতরে গিয়া দেখি একটি বিরাট হলে প্রকাণ্ড শতরঞ্জির উপর গণেশ গুম হইয়া বসিয়া আছে। একটি ক্ষীণকায়া মহিলা তাহার সুরে মাথায় হাত বুলাইয়া তাহাকে খাইবার জন্য সাধ্য সাধনা করিতেছেন। সম্মুখে প্রকাণ্ড একটি বাথটব, কি একটা জলীয় দ্রব্যে পরিপূর্ণ, এবং তাহার পাশে লেবুর খোসার স্তূপ। খাও তো লক্ষ্মী বাবা, লেবু দিয়ে কেমন বার্লি করে এনেছি সুন্দর, চেখে দেখো না একটু বাবা। গণেশ কুলার মতো কান দুটি নাড়িয়া ফোঁস করিয়া শব্দ করিল। মহিলা আমার দিকে তাকাইয়া সজল কণ্ঠে বলিলেন, ওর নিশ্চয়ই কোনো অসুখ করেছে ডাক্তারবাবু, ওকে ভালো করে পরীক্ষা করে একবার দেখুন না আপনি। দেখিলাম, রোগের কোনো চিহ্ন দেখিতে পাইলাম না। গণেশ সম্পূর্ণ সুস্থ, ব্যাপারটা অভিমানী। ফিরিবার সময় কর্তা বলিলেন, আপনার দক্ষিণা কত দিতে হবে ডাক্তারবাবু? অপরের কাছে হলে আমি 200 টাকাই নিতাম, কিন্তু আপনার কাছে কিছু নেব না। না না, তা কি করে হয়, এত কষ্ট করে এসেছেন। না না, আমি নেব না, কিছুতেই লইতে রাজি হইলাম না। তখন তিনি বারান্দায় গিয়া দণ্ডায়মান এক ব্যক্তিকে সম্বোধন করিয়া নিম্নকণ্ঠে বলিলেন, তাহলে আর টাকার দরকার হবে না পোদ্দার, গয়নাগুলো তুমি ফেরত নিয়ে যাও। বুঝিলাম গণেশ জননী নিজের গহনা বন্ধক দিয়া আমার ফি সংগ্রহ করিয়াছিলেন। আমার পরের গল্প, চুনোপুটি। 5 বৎসর পরে পুঁটি দেশে ফিরিতেছে। দেশ মানে মোহনপুর গ্রাম। এই মোহনপুর হইতেই পুঁটিকে একদা পলায়ন করিতে হইয়াছিল। সে চুরি কিংবা খুন করে নাই, বস্তুত পিনালকোটের কোনো ধারাই তার গ্রাম ত্যাগের হেতু ছিল না। তার অপরাধ ছিল সে কালো, তদুপরি পিতৃহীন এবং দরিদ্র। শতাধিক লোক তাহাকে দেখিতে আসিয়াছিল, কিন্তু কেহই তাহাকে বধূরূপে নির্বাচন করিবার প্রেরণা পায় নাই। পুঁটির বিধবা মা একজনের পায়ে পর্যন্ত ধরিয়াছিলেন, তবু তাহার মন গলে নাই। শরৎবাবুর অরক্ষণীয়া গল্পেরই পুনরাবৃত্তি চলিতেছিল। এক্ষেত্রেও একজন বড়লোকের ছেলে ছিল, গ্রামেরই একজন ধনী মহাজনের পুত্র ধীরেশ। পালচি ঘর বলিয়া পুঁটির মা সসংকোচে একদিন তাহার নিকট কথাটা পাড়িয়াছিলেন। ধীরেশ তাহার প্রিয় বন্ধু কদমের সহিত বেড়াইতে বাহির হইয়াছিল। পুঁটির বিধবা মা পুকুরে জল আনিতে যাইতেছিলেন। সুযোগ দেখিয়া পুঁটির মা কথাটা তাহার কাছে পারেন। তাহার উদ্দেশ্য ছিল, ধীরেশ যদি আশ্বাস দেয় তাহা হইলে তাহার বাবার পায়ে গিয়া তিনি আছড়াইয়া পড়িবেন। কথাটা শুনিয়া ধীরেশ কয়েক মুহূর্ত ভ্রুযোগল উত্তোলন করিয়া দাঁড়াইয়া রহিল। ছোকরা বিএসসি পর্যন্ত পড়িয়াছিল। হঠাৎ প্রশ্ন করিল, নেপচুনের নাম শুনেছেন? নেপচুন? না, নেপালের নাম শুনেছি। ও হ্যাঁ, আমাদের ফুলুর খোঁড়া ছেলের নাম নেংচু রেখেছিল, তার কথাই বলছো বুঝি? ওরা তো এখানে নেই। কদম বলিল, ও কথা ছেড়ে দিন মাসিমা, থিরুর বিয়ে ঠিক হয়ে গেছে এক জায়গায়। ও, তা তো জানতুম না বাবা। আমার পুঁটির জন্য একখানা পাত্র দেখে দাও না বাবা তোমরা, চেষ্টা করব।
পুটির মা চলিয়া গেলে কদম জিজ্ঞাসা করিল, হঠাৎ নেপচুনের কথা ওকে জিজ্ঞেস করলে কেন? বামন হইয়া চাঁদে হাত কথাটা প্রচলিত আছে, কিন্তু বামন হয়ে নেপচুনে হাত দিতে চাইছেন উনি, সেই কথাটাই ওকে বুঝিয়ে বলতে চাইছিলাম। কল্পনা বটে তোমার। কদম মুগ্ধ দৃষ্টিতে ধীরেশের দিকে চাহিয়া রহিল। ধীরেশ বলিল, মেয়েটার রং যদি আর একটু ফর্সা হতো তাহলেও নয় ভেবে দেখতাম। মুখ চোখের গড়ন ভালোই, কি বলিস? কদম বাম চক্ষুটি কুঞ্চিত করিয়া মনোভাব প্রকাশ করিল। ইহার পর হইতে পুটির বাড়ির চারিদিকে গ্রামের যুবকদের আনাগোনা শুরু হইয়া গেল। কেহ সিটি দিত, কেহ বাঁশি বাজাইত, কেহ কেহ বা জটলা করিত। পুটির মা অবশেষে পুঁটিকে লইয়া গভীর রাত্রিতে একদিন গ্রাম ত্যাগ করিয়া চলিয়া গেলেন। কাহাকেও বলিয়া গেলেন না কোথায় যাইতেছেন। 5 বৎসর পরে পুটি তাহাদের জ্ঞাতিপুত্র চঞ্চল কুমারকে জানাইয়াছে যে সে তাহার স্বামীর সহিত মোহনপুরে আসিতেছে। চঞ্চল কুমার যেন বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করাইয়া রাখে। ইহার জন্য সে 200 টাকা টেলিগ্রাফিক মানি অর্ডার যোগে পাঠাইয়াও দিয়াছে। সকলে অবাক হইয়া গেল। নির্দিষ্ট দিনে পুঁটি ও তাহার স্বামী আসিয়া উপস্থিত হইল। তাহাদের দেখিয়া গ্রামবাসীদের বিস্ময়ের মাত্রা আরো বাড়িয়া গেল। পুঁটির সাজসজ্জা যেন রানীর মতো, সঙ্গে 3 জন চাকর, 2 জন ঝি। পুটির স্বামী অনিন্দকান্তি ঠিক যেন রাজপুত্র। চোখ ধাঁধিয়া গেল সকলের। পুঁটি বলিল, বছরখানেক আগে মা মারা গিয়েছেন। তার শেষ ইচ্ছে ছিল বাৎসরিক শ্রাদ্ধের পর গ্রামের লোকেদের ভালো করে খাওয়াতে, সেজন্যই বিশেষ করে এসেছি আমরা। বিরাট আয়োজন করিয়া বিরাট ভোজের আয়োজন করিল পুটি। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা, আপামর চণ্ডাল, ইতর ভদ্র কেহই বাদ গেল না। গরিব দুঃখীদের কাপড় দিল, পয়সা দিল। গ্রামের স্কুলে মন্দিরে মোটা টাকা চাঁদা দিল। ধীরেশ এবং কদমেরও তাক লাগিয়া গেল। গরিব দুঃখীরা ধন্য ধন্য করিতে লাগিল। গ্রামের পাড়াপড়শিরা যাহারা পূর্বে পুঁটির রূপ লইয়া ঠাট্টা বিদ্রুপ করিত, তাহারা দলবদ্ধ হইয়া আসিয়া শতমুখে পুঁটির রূপের এবং ভাগ্যের প্রশংসা করিতে লজ্জা বোধ করিল না। পুঁটির স্বামীকে লইয়া গ্রামের ছোকরারা উন্মত্ত হইয়া উঠিল। যেমন রূপ তেমনি গুণ, যেমন ধনী তেমনি দিলদরিয়া মেজাজ। চাহিতে না চাহিতেই গ্রামের ফুটবল ক্লাবে, শখের থিয়েটারে, হরিসভায় ঝনাত ঝনাত করিয়া চাঁদা দিল। সকলের সহিত একদিন থিয়েটারও করিল। গানের কি গলা! 2 সপ্তাহ মোহনপুরকে মাতাইয়া অবশেষে তাহারা বিদায় লইল। বর্ধমান স্টেশন। পুঁটি বলিল, চুনতা এখানেই নামবে? হ্যাঁ, এখানেই নামবো। টাকাটা দিয়ে দাও। দিচ্ছি। 200 টাকাই নেবে তাহলে? বাহ, তাই তো কথা হয়েছিল। বেশ, নাও। টাকাটা পুঁটি বাহির করিয়া দিল। তাহার পর বলিল, কেমন যেন স্বপ্নের মতো 15টা দিন কেটে গেল। আহা, যদি সত্যি হতো। স্বপ্ন কখনো সত্যি হয়? চলুক, আবার স্টুডিওতে দেখা হবে। চুনোদা ওরফে চুনিলাল নামিয়া গেল। চুনিলাল এবং পুঁটি উভয় অভিনেতা অভিনেত্রী। মায়ের শেষ ইচ্ছা পূর্ণ করিবার জন্য পুঁটি চুনিলাল সহ গ্রামে গিয়া স্বামী স্ত্রীর অভিনয় করিয়া আসিল। ট্রেন চলিতেছে। 1ম শ্রেণীর কামরায় খোলা জানালার সামনে দিগন্তের দিকে চাহিয়া পুঁটি একা বসিয়া আছে। মাথার চুল উড়িতেছে, শাড়িটা এলোমেলো হইয়া যাইতেছে, কিন্তু সেদিকে তাহার লক্ষ্য নাই। সে নিস্তব্ধ হইয়া বসিয়া আছে। অনেক টাকা রোজগার করিয়াছে সে, বাড়ি গাড়ি সব হইয়াছে। অনেক শাড়ি, অনেক জামা, অনেক গহনা কিনিয়াছে। অনেক লোক তাহার পিছু পিছু ঘোরে। কিন্তু সহসা তাহার চোখ দিয়া কয়েক ফোঁটা জল গড়াইয়া পড়িল। পরের গল্প 2 নারী। আমাদের মধ্যে যে পশুটা সর্বক্ষণ উদ্যত হয়ে থাকে
সেই পশুটাকে দমন করে রাখবার শিক্ষা ভাগ্যক্রমে আমি পেয়েছিলাম বলে প্রথমবার বেঁচে গিয়েছিলাম। তখন আমি বিএ পাশ করেছি, ভর্তি হয়েছি এমএ ক্লাসে। আমার দুঃসম্পর্কের এক দাদা তখন 3 পাহাড়ে ছিলেন। পুজোর ছুটিতে তার কাছে বেড়াতে গিয়েছিলাম। আমার দেহ মনে তখন দুর্বার যৌবন প্রতি মুহূর্তে বাঁধ ভাঙবার চেষ্টা করছে, আর আমি প্রাণপণে চেষ্টা করছি সে বাঁধকে দৃঢ় করার। অশ্বিনী দত্তের ভক্তিযোগ সর্বদা সঙ্গে থাকে আমার। শান্তি শতকের সেই শ্লোকটা প্রায় মনে মনে আওড়াই, যার অর্থ, যে যুবতীটি একদিন কত মোহের জাল বিস্তার করেছিল, চেয়ে দেখো এখন সে শ্মশানে। খট্টাঙ্গের এক প্রান্তে তার মাথার খুলিটা পড়ে আছে, দাঁত বেরিয়ে রয়েছে। শ্মশানের হাওয়া হু হু করে তার মধ্যে ঢুকছে আর বেরুচ্ছে। সে হাওয়া যেন সবাইকে দেখে বলছে, কোথায় সেই মুখপদ্ম, কোথায় সেই অধর মধু, কোথায় সেই বিশাল কটাক্ষ, কোথায় গেল কোমল আলাপ, মদনধনুর মতো কুটিল ভ্রুবিলাস, কোথায় সেসব এখন? যোগ উপনিষদে সুখদেব যা বলেছেন তা স্মরণ করি রোজ। এই শরীর ব্রণমুখ, দুর্গন্ধ চর্মজড়িত, শত শত কৃমিপূর্ণ, মূত্রবিষ্ঠালিপ্ত, পরিবর্তনশীল, সর্বভোগের বাসস্থান আর মরণের কারণ। মনের যখন এই অবস্থা, তখন আমি 3 পাহাড়ে গেলাম। দাদার ঠিক মাস 6 আগে বিয়ে হয়েছিল। বৌদিকে সেই প্রথম দেখলাম আমি, আমাকেও বৌদি দেখলেন। দুজনেই দুজনের দিকে তাকিয়ে রইলাম কয়েক মুহূর্তের জন্য। বৌদিকে রূপসী বললে কিছুই বলা হয় না, পরমা সুন্দরী বললেও নয়। ঠিক কি বললে যে তার রূপটি বোঝানো যায় তা আমি আজও ঠিক করতে পারিনি। তাকে দেখে একটি কথা আমার মনে হয়েছিল, সে কথাটি হচ্ছে চুম্বক। শিকারী খেলোয়াড় বড় মাছকে বড়শিতে গেঁথে অনেকক্ষণ খেলিয়ে তারপর যেমন টেনে তোলে, টেনে তোলবার আগে আমাকেও তেমনই খেলাচ্ছিলেন বৌদি, দৃষ্টির বড়শিতে গেঁথে। যখনই তার দিকে চাইতাম চোখাচোখি হয়ে যেত। মনে হতো আমি যখন তাকে দেখছি তখন তিনিও আমার দিকেই চেয়ে আছেন। পিঠের কাছে অস্বস্তি বোধ করতাম একটা। ঘাড় ফিরিয়ে চাইলেই চোখাচোখি হয়ে যেত। বৌদির মুখে ফুটে উঠত মুচকি হাসি। আমার যতীনদা ছিলেন শিব। বৌদির এই চটুলতা তিনি লক্ষ্য করেছিলেন কিনা জানি না, কিন্তু লক্ষ্য করলেও সদ্য বিবাহিত স্বামীর অন্তরে যা যা হওয়া স্বাভাবিক তা তার হয়নি, তার কোনো লক্ষণ অন্তত দেখিনি আমি। তিনি বেশ প্রসন্ন মনে ভরে উঠতেন, স্নান করতেন, পুজো করতেন, তারপর সকাল সকাল খেয়ে আপিসে চলে যেতেন। মাঝে মাঝে বৌদির দিকে চেয়ে প্রসন্ন হাসি হেসে বলতেন, তোমারই মজা হয়েছে দেখছি, একা একা কি করবে ভেবে পেতে না, মন্টু আসাতে বেশ একটি সঙ্গী জুটে গেছে তোমার, একদিন যাও না, দুজনে মতিঝর্ণায় বেরিয়ে এসো। আমি কিন্তু বৌদিদির ব্যবহারে বিব্রত হয়ে পড়ছিলাম। খুব ভোরে এসে আমার ঘরে ঢুকে আমার গায়ে হাত দিয়ে আমাকে ঠেলে ঠেলে ওঠাতেন তিনি। ওঠো, কত বেলা পর্যন্ত আর ঘুমোবে, চা যে জুড়িয়ে গেল। ঘুমের ঘোরে কাপড় চোপড় সবসময় ঠিক থাকতো না। বিব্রত হয়ে উঠে বসতাম। বৌদি মুচকি হেসে বলতেন, আহা বেচারি, সারা রাত একলাটি শুয়ে থাকতে কষ্ট হয় নিশ্চয়ই, একটেরে ঘর তো। একদিন দুপুরবেলা বসে তেল মাখছি, বৌদি একটা মোড়া এসে উঠোনে বসলেন। আমার দিকে খানিকক্ষণ চেয়ে থেকে বললেন, তুমি বোধহয় এক্সারসাইজ করো না? কুস্তি করি। তা কার সঙ্গে করো? ওই আমাদের আখড়ার লোকের সঙ্গে। ভালো কথা, এখানে কুস্তি করার লোক পাচ্ছ না বুঝি? এখানে কে তোমার মতো অসুরের সঙ্গে লড়বে বলো দেখি? ও কি হয়ে গেল তেল মাখা? পিঠটাতে তো কিছুই হলো না, দেবো মাখিয়ে? না না থাক বৌদি। বৌদি শুনলেন না, উঠে এলেন। আমার মানা করা সত্ত্বেও আমার পিঠে তেল মাখাতে লাগলেন। মুচকি হেসে বললেন, পুরুষ মানুষের অত লজ্জা কিসের? নির্বাক হয়ে রইলাম। ঠিক করলাম সেই দিনই সরে পড়ব। ভক্তিযোগে অশ্বিনী দত্ত সেই পরামর্শই দিতে লাগলেন আমাকে। যাওয়া কিন্তু হলো না। যতীনদা আপিস থেকে এসে বললেন, কাল তোমরা মতিঝর্ণা ঘুরে এসো, ট্রলি ঠিক করেছি। যতীনদা রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগে কি একটা কাজ করতেন। ট্রলি এসে হাজির হলো তার পরদিন ভোরে। যতীনদা যেতে পারলেন না, তার আপিস ছিল। বৌদিকে নিয়ে আমি চলে গেলাম। যেতে হলো।
রেল থেকে কিছু দূরেই মতি ঝর্ণা। বেশ খানিকটা হেঁটে যেতে হয়। গিয়ে যখন হাজির হলাম, মনে হলো না এলে ঠকতাম। অদ্ভুত নির্জনতা, মনে হলো অন্য একটা জগতে এসেছি। একটা কুলি আমাদের পথ দেখিয়ে নিয়ে এসেছিল। সে বললে, আমি হুজুর যাই, একটু খাবার নিয়ে আসি, আপনারা স্নান করেন তো করে নিন। বৌদিদি কাপড় গামছা এনেছিলেন, শুধু নিজের নয় আমারও। আমি বললাম, আমি স্নান করবো না বৌদিদি, শরীরটা আজ ভালো নেই। আমি কিন্তু করব। মুচকি হেসে বৌদিদি বললেন। কুলিটা চলে গেল। আমি দূরের একটা পাথরের ওপরে বসে রইলাম। বৌদিদি স্নান করতে লাগলেন। তার স্নান লীলা অবর্ণনীয়। প্রতিজ্ঞা করলাম ফিরে এসেই রাতের ট্রেনে চলে যাব। যাওয়া কিন্তু হলো না। যতীনদাই বাধা দিলেন, বললেন, আজ আমাদের এখানে যাত্রা হবে, আজ যাত্রাটা দেখে তারপর কাল যেও। কত রাত হয়েছিল জানি না, যাত্রা দেখছিলাম বসে বসে। খানিক্ষণ পরে কিন্তু ভালো লাগলো না, ঘুম পেতে লাগলো। উঠে এলাম। বাইরের ঘরে আমার বিছানা পাতাই ছিল, শুয়ে পড়লাম। ঠিক তন্দ্রা এসছে, খুট করে শব্দ হলো একটা। ঘরে কেউ এসেছে নাকি? পর মুহূর্তেই আমার হাতটা চেপে ধরলেন বৌদি। উষ্ণ স্পর্শ। কে? কোনো উত্তর নেই। আমি তরাক করে বিছানা থেকে নেমে ঘর থেকে বেরিয়ে গেলাম। ভোরেই একটা ট্রেন ছিল, সেই ট্রেনেই ত্যাগ করলাম 3 পাহাড়। চলে এলাম বটে, কিন্তু স্বস্তি পেলাম না। সেই উষ্ণ স্পর্শটা আমার সঙ্গে সঙ্গে এলো। আমার সংযমের হিমালয় গলতে লাগলো ধীরে ধীরে। তারপর নতুন বইও পড়লাম কয়েকটা পরপর। নষ্টনীর, লেডি চ্যাটার্লিজ লাভার, মাস্টার প্যাশন, রেইন্স। দৃষ্টিভঙ্গি বদলাতে লাগলো। মনে হতে লাগলো ভক্তিযোগ আর গীতার রসাস্বাদন করবার যোগ্যই হইনি আমি। রাজসিক জীবন যাপন না করলে আধ্যাত্মিকতার প্রকৃত মর্ম বোঝাই যায় না। আগে ভোগ, তারপর ত্যাগ। পিপাসা না পেলে কখনো শীতল জলের মূল্য বুঝতে পারে কেউ? ইংরেজি বাংলা দুরকমের ওমর খৈয়াম কিনে ফেললাম। রবীন্দ্রনাথের গানগুলোর নূতন অর্থ প্রতিভাত হলো মনে। আদ্যপান্ত পড়ে ফেললাম বায়রন, কেটস, শেলি। মনে হলো জীবনের ঐশ্বর্যকে ত্যাগ করে কোনো মরুভূমির দিকে ছুটছি আমি। অনুতাপ হতে লাগলো, আমি সুখদেব নই, পাথরও নই। উর্বশীকে প্রত্যাখ্যান করতে গেলাম কেন? উর্বশী তো জীবনে বারবার আসে না, একবার এসেছিল, আর আসবে কি? কবিতা লিখতে শুরু করলাম। কাগজে সেগুলো ছাপাও হতে লাগলো। অনেকগুলো কাগজ বৌদিকে পাঠিয়েও দিলাম। আশা করতে লাগলাম একটা উত্তর আসবে। উত্তর কিন্তু এলো না। তারপর আর একটা বই হাতে এলো, বেটসের লেখা কয়েকটা গল্প। মনে হলো এই তো জীবনের স্বরূপ। এস্থারের ছবিটা আঁকা হয়ে গেল মানুষ পটে। ছলনাময়ী নারী উদ্দাম পুরুষকে যুগে যুগে আমন্ত্রণ করেছে। উদ্দাম পুরুষ যুগে যুগে বাঁধা পড়েছে তার আলিঙ্গন পাশে। এই তো নিয়ম। আমি সে নিয়মের ব্যতিক্রম হব কেন? অনুতাপ হতে লাগলো। হায় হায়, কি সুযোগই যে হারিয়েছি। সুযোগ পেলাম আর একবার, বছর 2 পর। যতীনদা তখন জামালপুরে। তিনিই আমন্ত্রণ করলেন আমাকে। গিয়ে যখন পৌঁছলাম তখন সন্ধ্যা হয়ে গেছে। বৌদি আমাকে দেখে একটু মুচকি হাসলেন। যতীনদা বললেন, আমি ভেবেছিলাম তুমি সকালে ট্রেনে আসবে, তা ভালোই হলো। লাইন খারাপ হয়েছে, আমাকে এখনই বেরোতে হবে। অমিতাকে আর একা থাকতে হলো না, আমি একটা কুলি রেখে যাব ভাবছিলাম। যতীনদা চলে গেলেন। মুচকি মুচকি হেসে বৌদি আমার খাওয়ার ব্যবস্থা করলেন। গরম গরম ফুলকো লুচি আর ডিমের ডালনা। খাওয়া শেষ হলে বিছানা পেতে দিয়ে বললেন, সমস্ত দিন ট্রেনে এসেছো, এবার শুয়ে পড়ো। ঘুম পায়নি। বসো না তুমি এখানটায়। আমার কবিতাগুলো পড়েছিলে? পড়েছি, কিন্তু যার উদ্দেশ্যে তুমি ওগুলো লিখেছিলে সে চলে গেছে। চলে গেছে? মরে গেছে। তার মানে? তোমার দাদাটিকে চেনো না? অমন পরশ পাথরের কাছে লোহা কতক্ষণ লোহা থাকতে পারে বলো? সোনা তাকে হতেই হবে যে। দেখলে না কেমন বিশ্বাস করে নির্ভয় চলে গেলেন তিনি। আমি আর সে নেই, আমি অন্য মানুষ হয়ে গেছি। ঘুমো, পাখাটা খুলে দিচ্ছি। পাখাটা খুলে
কপাটটা বন্ধ করে বৌদি চলে গেল। আমি নির্বাক হয়ে বসে রইলাম। পাখাটা বনবন করে ঘুরতে লাগলো। আজকের শেষ গল্প, বনফুলের ভূতের প্রেম। এই দেখো ইন্দুর ডায়েরি। আমি তো কিছুই বুঝতে পারছি না, তা তুমি পড়ে দেখো দেখি কিছু মানে বার করতে পারো কি না। বলিষ্ঠকায় ভুজঙ্গধর মরক্কো চামড়া দিয়া বাঁধানো সুদৃশ্য খাতাখানি আমার দিকে আগাইয়া দিল। 29 তারিখে যেটা লিখেছে সেইটে পড়ো। আরো পাতা উল্টে যাও। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে পড়ো। পড়িতে লাগিলাম। ভুজঙ্গধর ভ্রুকুঞ্চিত করিয়া আমার মুখের দিকে চাহিয়া রহিল। ভুজঙ্গধর আমার বাল্য বন্ধু এবং ইন্দুমতির স্বামী। ইন্দুমতি লিখিয়াছেন, কাল রাত্রে যে অদ্ভুত ঘটনাটা ঘটেছে তা এতই অসম্ভব যে বললে কেউ বিশ্বাস করবে না। আমি কাউকে বলিনি, এমনকি মানিককেও না। মানিককে বলতে খুব লোভ হচ্ছে, কিন্তু ভয় হচ্ছে পাছে সে আমাকে ভীতু বলে ঠাট্টা করে। তার চোখে নিজেকে ভীতু প্রতিপন্ন করবার ইচ্ছে নেই। সত্যি সত্যি ভীতু আমি নই। ভীতু হলে জনমানব পরিচিত ওই পোড়ো বাড়িতে এসে থাকতে রাজি হতাম নাকি? ঘটনাটা তবু লিখে রাখছি। লিখে রাখবার মতো ঘটনা ঘটাই বা ঘটে জীবনে। ভবিষ্যতে কোনো পাঠক বা পাঠিকা হয়তো এটা পড়ে আমাকে পাগল ভাববেন, কিংবা হয়তো কোনো উৎসাহী মনস্তাত্ত্বিক এর থেকে কোনো তথ্য উদ্ধার করে সান্ত্বনা দিতে চেষ্টা করবেন আমার স্বামীকে। সত্যই অদ্ভুত ঘটনা। কাল রাত 10টার সময় মানিক হঠাৎ বলল, ওহো একটা বড় ভুল হয়েছে, পেট্রোল কেনা হয়নি, চলো কিনে নিয়ে আসি। 10 মাইল যেতে আর আসতে কতক্ষণ লাগবে? আমার শরীরটা তেমন ভালো ছিল না, কোমরটা ব্যথা করছিল সন্ধ্যে থেকে। তাছাড়া আগাথা ক্রিস্টির একখানা বই এমন পেয়ে বসেছিল যে আমার কোথাও নড়তে ইচ্ছে করছিল না। আমি বললাম, আমি আর যাব না, থাক না, কাল কিনলেই হবে। মানিক বলল, ওটা হলো স্ত্রী বুদ্ধি। আমরা যেরকম অবস্থায় আছি তাতে মোটরে সদা সর্বদা পুরো পেট্রোল থাকা চাই। তাহলে তুমি গিয়ে নিয়ে এসো না কেন? তুমি থাকতে পারবে একা, ভয় করবে না? আমি যদি ভীতু হতাম তাহলে যা করেছি তা করতে পারতাম। মানিক হঠাৎ ঝুঁকে আমার গালে চপাত করে চুমু খেলো একটা। এমন দুষ্টু আর অসভ্য হয়েছে আজকাল। আমি পেট্রোলটা নিয়ে আসি তাহলে, যাবো আর আসবো। মানিক চলে গেল। আমরা যে বাড়িটাতে এসেছিলাম সেটা কোনো এক মৈথিল জমিদারের বাগান বাড়ি। যদিও এখন পোড়ো বাড়ির মতো হয়ে আছে, কিন্তু একদিন যে এর মহিমা ছিল তা এক নজরেই বোঝা যায়। জমিদার বংশধর জিমুদবাহন সিংহের সঙ্গে মানিকের বন্ধুত্ব আছে বলে বাড়িটা পাওয়া সম্ভব হয়েছে। বাড়ির চাবিটা মানিককে দিয়ে জিমুদবাহন লন্ডনে পাড়ি দিয়েছেন সম্প্রতি। প্রকাণ্ড বাড়ি, প্রকাণ্ড হাতা। আমরা দোতলার যে ঘরখানা নিয়ে আছি তার ঠিক সামনে গাড়ি বারান্দা বেরিয়ে দাঁড়ালেই চোখে পড়ে সুবিস্তৃত বাগানটা। বাড়ির সামনেই বাগান। এখন অবশ্য বাগানের পূর্বশ্রী নেই, ফাঁকা মাঠের মতো খানিকটা জমি খালি পড়ে আছে। বাগানের ওপারে গেট, গেটেরও ভগ্নদশা। কপাট নেই, প্রকাণ্ড প্রকাণ্ড থাম দুটো দাঁড়িয়ে আছে কেবল। সেদিন জ্যোৎস্না উঠেছিল খুব, ফিনিক ফুটছিল যেন চারিদিকে। ইজি চেয়ারটায় শুয়ে আমি টের পেলাম মানিক মোটর নিয়ে বেরিয়ে গেল। তারপর কতক্ষণ কেটেছিল আমার মনে নেই। আমি তন্ময় হয়ে বই পড়ছিলাম। হঠাৎ শুনতে পেলাম কিসের যেন একটা শব্দ হচ্ছে। মনে হলো ঘোড়ার পায়ের শব্দ। অনেকগুলো ঘোড়া যেন টকবক করে ছুটে আসছে। মনে হলো অনেক দূর থেকে আসছে। কেন জানি না, হঠাৎ মনে হলো অনেক দিন ধরে আসছে। শব্দটা প্রথমে ক্ষীণ ছিল, তারপর স্পষ্ট হয়ে উঠতে লাগলো। খটখট 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 ক্রমশই যেন এগিয়ে আসছে। আমি বইটার দিকে চেয়ে বসেছিলাম, কিছুই পড়ছিলাম না। আমি রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলাম। কার বা কিসের তা জানি না, কিন্তু অপেক্ষা করছিলাম। মনে হচ্ছিল চরাচরও যেন অপেক্ষা করছে রুদ্ধশ্বাসে। কি হয় তা দেখবার জন্য সবাই উৎসুক আমরা। ছুটন্ত ঘোড়াগুলির প্রতিটি পদক্ষেপ ধ্বনি সবাই যেন শুনছে উৎকর্ণ হয়ে। শব্দটা কাছে এগিয়ে আসছিল, আরো কাছে।
গেট দিয়ে ঢুকলো। তারপরেই আমি ধর্মর করে দাঁড়িয়ে উঠলাম। মনে হলো ঘোড়াগুলো বুঝি হুড়মুড় করে আমার ঘাড়ে লাফিয়ে পড়ল। আমি দাঁড়িয়ে ওঠা মাত্র শব্দটা থেমে গেল হঠাৎ। হলের দরজাটা খোলা ছিল। ঘাড় ফিরিয়ে দেখি সেখানে একজন লোক দাঁড়িয়ে আছে, লম্বা লোক। আমি তোমাকে নিতে এসেছি ইন্দুমতি। কে কে তুমি? ঘরের ভেতর ঢুকলো এসে। শালপ্রাংশু মহাভুজ চেহারা, মাথার স্বর্ণমুকুট, অঙ্গে কারুকার্য, কর্ণে মণিকুণ্ডল, বাহুতে কেউর, চোখ দুটো যেন জলজল করছে। কুচকুচে কালো গোঁফ, কুচকুচে কালো কুঁকড়ানো এক মাথা চুল। আমি তো অবাক। কে আপনি? ওই মানস সরোবর বিহারিণী রাজহংসী? তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? আমি নিচের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে ঈষৎ ভ্রুকুঞ্চিত করে ভাবতে চেষ্টা করলাম কোথাও একে দেখেছি কিনা। সে বলতে লাগলো, একটু ভেবে দেখো, মনে পড়বে তোমার। নারদের বিনাচ্যুত মালার আঘাতে আমাদের ছাড়াছাড়ি হয়েছিল, কিন্তু আমি তোমাকে তো একদিনের জন্যও ভুলিনি। বারবার এসেছি তোমার কাছে, নানা রূপে এসেছি। তুমিও কি আমাকে প্রত্যাখ্যান করেছ সখী? করনি। ওই রম্ভরু, ওই অনবদ্যা ভোজনন্দিনী সব ভুলে গেছ? অর্জুন রূপে এসেছিলাম সুভদ্রার কাছে, পৃথ্বীরাজ রূপে এসেছিলাম সংযুক্তার কাছে। আমাকে তো প্রতিবারই তুমি চিনেছ। আমি তখন আত্মস্থ হয়েছি। বললাম, ওসব বাজে কথা ছেড়ে দিন, স্পষ্ট করে বলুন দেখি আপনি কে? আমি অজ। অজ? সে আবার কে? মহারাজ রঘুর পুত্র, শ্রীরামচন্দ্রের পিতামহ। কি চাই আপনি? তোমাকে চাই। তুমি আমার। স্বয়ংবর সভায় মলয়রাজের যে ঐশ্বর্য তোমাকে ক্ষণিকের জন্য বিচলিত করেছিল, তা আমি আহরণ করেছি ইন্দুমতি। ওই মত্থচকর লোচনে নিতম্ব গুর্বি আমিও তোমার জন্য তাম্বুল্লতা পরিবৃত, পুগতরু শোভিত, এলালতা লিঙ্গিত, চন্দন বৃক্ষ সুরভিত, তমালমালা আকীর্ণ মনোরম কানন নির্মাণ করে রেখেছি নিষ্কলুষ মানস লোকের উত্তুঙ্গ মলয় শিখরে। চলো সখী সেখানে, আমি রথ এনেছি তোমার জন্য। লোকটা ঘরে ঢুকে গাড়ি বারান্দায় গিয়ে দাঁড়ালো। আমিও মন্ত্রমুগ্ধবৎ তার অনুসরণ করলাম। গিয়ে দেখি সত্যি সত্যি চতুরস্র বাহিত বিরাট এক রথ দাঁড়িয়ে রয়েছে নিচে। ওরকম বলিষ্ঠ ঘোড়া আমি আর কখনো দেখিনি আগে, যেন মার্বেল পাথর দিয়ে তৈরি। আর বিলম্ব করো না, চলো। লোকটা আমার হাত ধরতে যাচ্ছিল। আমি চিৎকার করে উঠলাম। মানিকের কথা আমার মনে পড়ল। ভয় পেও না, আমি ভদ্র বংশজাত, আমি বলাৎকার করব না। যাবে না তুমি আমার সঙ্গে? না, আমি যাব না। কেন? আমি মানিককে ভালোবাসি। মানিক? সে কে? আমাদের মোটর ড্রাইভার ছিল কিছুদিন আগে, কিন্তু এখন সেই আমার সব। ও আচ্ছা, আমি অপেক্ষা করব। একটা কথা শুধু বলে যাচ্ছি, আমার কাছে তোমাকে আসতেই হবে। আবার আসবো আমি। পর মুহূর্তেই সব অন্তর্হিত হয়ে গেল। এইখানেই ডায়েরি সমাপ্ত হয়েছে। মুখ তুলিয়া বলিলাম, ভুজঙ্গধর, কি করিতেছ এখনো তুমি? ভুজঙ্গধর তখনও ভ্রুকুঞ্চিত করিয়া রহিয়াছে। জিজ্ঞাসা করিলাম, কি করছো? ইন্দুকে তুমি ফিরিয়ে এনেছ? চুলের ছুটি ধরে মারতে মারতে ফিরিয়ে এনেছি। আর মানিক? তাকে গুলি করে ওখানকারই একটা ইঁদারায় ফেলে দিয়েছি। কি সর্বনাশ! আবেগ কম্পিত কণ্ঠে ভুজঙ্গধর বলিল, হিন্দুকে আমি সত্যি ভালোবাসি ভাই। ওর জন্য ফাঁসি যেতেও আমার আপত্তি নাই। এত রাত্রে তুমি আমার কাছে এসেছো কেন বলো তো? পরামর্শ করতে। হিন্দুকে কি লুম্বিনী পার্কে পাঠাবো? ডায়েরিটা পড়ে মনে হচ্ছে হয়তো ইন্দু পাগল হয়ে গেছে। ঘড়িতে টং টং করিয়া 12টা বাজিল এবং প্রায় সঙ্গে সঙ্গে প্রবেশ করিল ভুজঙ্গধরের চাকর ঘনাই। বোঝা গেল ঘনাই ঊর্ধ্বশ্বাসে আসিয়াছে। হাঁপাইতে হাঁপাইতে সে বলিল, বাবু, মাঠান যে আবার বেরিয়ে গেলেন। সে কি রে? হ্যাঁ বাবু, প্রকাণ্ড একটা 4 ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে। কি বড় বড় থপথপে সাদা ঘোড়াগুলো। গাড়ির ভেতর থেকে চৌগোপ্পা একটা লোক মুখ বার করে বলল, ইন্দুমতি এসো।
মা ঠাকুর ছুটে গিয়ে গাড়িতে চেপে বসলেন, আর টকবক টকবক করে গাড়িটা বেরিয়ে গেল ঝড়ের বেগে। তাই নাকি? আমি যথাসম্ভব দ্রুত বেগে অকুস্থলে গিয়া উপস্থিত হইলাম। কেহ কোথাও নাই, চতুর্দিক নিস্তব্ধ। ইন্দুমতি আর ফেরে নাই। শুনলেন বনফুলের লেখা গল্প। আজ 10টি গল্প আমি পড়ে শোনালাম আপনাদের। গল্পগুলি শোনাতে আবার ফিরব নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন। নমস্কার।